ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো প্রিভিয়াস ক্লাস আমরা প্রেস পড়তেছিলাম। আজকে আমরা আরো 4টা প্রেস পড়ব। তো পার্ট বাই পার্ট আমরা প্রেসগুলো শেষ করব। আজকে প্রেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, লেট মি স্টার্ট। তো আজকে আমরা যে প্রেসগুলো পড়ব সেগুলো হচ্ছে দেখো ভার্ব বা ভার্বাল প্রেস, প্রিপোজিশনাল, কনজাংশন এন্ড কি পার্টিসিপল প্রেস। তো প্রথমে আমরা পড়ব ভার্ব অথবা কি ভার্বাল প্রেস। তো আমি যদি এখানে লিখি ভার্ব অথবা কি ভার্বাল। এখন অনেকের কনফিউশন থাকে, হয়তো তারা কনসিডার করেন যে ভার্ব একটা প্রেস, ভার্বাল আরেকটা প্রেস। এটা ভার্ব আর ভার্বাল সেম প্রেস, দুটোই কি হবে? সেম প্রেস হবে। তো এখন আমরা পড়ি ভার্বাল প্রেস কি। তাহলে দেখো, কোনো প্রেস যখন বাক্যে কার মতো কাজ করবে? ভার্বের মতো কাজ করবে। অর্থাৎ কোনো প্রেস যখন বাক্যে বা সেন্টেন্সে ভার্বের মতো কাজ করে তাদেরকে আমরা কি বলবো? ভার্বাল প্রেস। তাদেরকে আমরা বলবো কি? ভার্বাল প্রেস। এখন এই ভার্বাল প্রেস জানার খুব শর্টকাট একটা মেথড হবে, সেটা হবে দেখো, আমরা এখানে কি লিখলাম? ভার্ব। এখন এই ভার্বের আগে আমরা কি দিলাম? অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ভার্বের আগে যদি এক বা একাধিক, দেখো এক বা একাধিক, আর ভার্বের পরে যদি কি থাকে? প্রিপোজিশন, প্রিপোজিশন ওর কি একবার, একবার, তখন এই পুরো ওয়ার্ডগুলো মিলে যে প্রেস তৈরি করবে তাদেরকে আমরা কি বলবো? ভার্বাল প্রেস। জাস্ট এই জিনিসটা মনে রাখলে আর ভার্বাল প্রেস পড়তে হবে না। আমি কি করব, আমার যে আন্ডারলাইন করা সেন্টেন্স অংশটা থাকবে সেখানে দেখবো ভার্ব আছে কিনা, আছে। তারপর যদি কি এর আগে কি হয়? এক বা একাধিক অক্সিলারি ভার্ব, এক বা একাধিক অক্সিলারি ভার্ব ভার্বের পূর্বে, অথবা কি হইতে পারে? ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব, ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যুক্ত থাকে তখন সেই যে অংশটা সেটাকে আমরা কি বলবো? ভার্বাল প্রেস। তাহলে দেখো, আবার বলতেছি, এটা পড়তে হবে না, জাস্ট এটা মনে রাখলে ভার্বাল প্রেস পড়া শেষ। সেটা কিরকম দেখো, কি থাকবে? যে অংশটা আন্ডারলাইন করা থাকবে সেখানে যদি ভার্ব থাকে এবং ভার্বের পূর্বে যদি কি হয়? এক বা একাধিক অক্সিলারি ভার্ব, এক বা একাধিক অক্সিলারি ভার্ব, এবং পরে যদি কি হয়? প্রিপোজিশন অর অ্যাডভার্ব, প্রিপোজিশন অর অ্যাডভার্ব, মানে হয়তো এই পার্টটাও থাকতে পারে অথবা এই অংশটা থাকতে পারে, তখন যে আন্ডারলাইন করা অংশটা থাকবে সেই প্রেস, সেই অংশটাকে আমরা কি বলবো? ভার্বাল প্রেস অথবা কি ভার্ব প্রেস। ওকে, তাহলে এখন দেখো, আমরা যদি একটু উদাহরণ দেখি তাহলে আরো ইজিলি বুঝতে পারবো। তাহলে এখানে লিখলাম we shall go there। তাহলে এই যে দেখো, এখানে একটা আন্ডারলাইন করা অংশ দেওয়া আছে, তাহলে এটা অক্সিলারি ভার্ব এবং এটা কি? ভার্ব। তাহলে এটা হবে কি আমাদের ভার্বাল প্রেস। আবার লিখতে পারি, দেখো, he has been singing a song for 2 hours, for কি 2, for 2 কি hours। তাহলে এইখানে আবার কি করা আছে? এই যে অংশটা মনে করো আন্ডারলাইন করা। তাহলে দেখো, অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব, পরে কি আছে? মেইন ভার্ব। তাহলে এখানে দুইটা অক্সিলারি ভার্ব, তাহলে এই অংশটা আমাদের কি হবে? ভার্বাল প্রেস। এখন আমি যদি আরো দুইটা সেন্টেন্স লিখি, কি লিখলাম এখানে? দেখো, I am looking for a new book, তাহলে এখানে কি আছে? দেখো, এই যে লুকিং ফর, এই যে অংশটা, যে লুকিং ফর, তাহলে মেইন ভার্ব, পরে কি আছে? ফর আছে। তাহলে এটা আমাদের কি আসবে? ভার্বাল প্রেস। আরেকটা সেন্টেন্স লিখতে পারি যেটা পরীক্ষায় আসে বা আসছে, she looks after her parents। তাহলে এখানে দেখো, এখানে কি আছে? লুকস আফটার, তাহলে ভার্বের পরে প্রিপোজিশন, এটা হয়ে যাবে তোমাদের ভার্বাল প্রেস। তাহলে এই টেকনিকগুলো যদি মনে রাখতে পারো তাহলে আশা করি ভার্বাল প্রেস পড়তেই হবে না, জাস্ট মনে রাখবা যে আমি যেভাবে বলছি সেই টেকনিকগুলো মনে রাখলেই ভার্বাল প্রেস পারবা। এখন আমরা পড়বো কি? প্রিপোজিশনাল প্রেস। এইটাও খুব মানে ইজি, এমনি বোঝা যায় কোনটা প্রিপোজিশনাল প্রেস হবে। তাহলে এখানে দেখো, এখন আমরা পড়ব প্রিপোজিশনাল প্রেস, প্রিপোজিশনাল প্রেস। তাহলে প্রিপোজিশনাল প্রেস কি হবে? কোনো প্রেস যদি বাক্যে কি করে? প্রিপোজিশনের মতো কাজ করে। কোনো প্রেস যদি বাক্যে কি করে? প্রিপোজিশন এর মতো কাজ করে, তাদেরকে আমরা কি বলবো? প্রিপোজিশনাল প্রেস বলবো। এখন এই প্রিপোজিশনাল প্রেস
প্রিপোজিশনাল প্রেস মানে চিনার খুব সহজ একটা উপায় আছে, সেটা কি দেখো, এটা মনে করো আন্ডারলাইন করো ওয়ার্ড, এবং এটা প্রিপোজিশনাল প্রেস হবে কিনা, তাহলে এর আগেও যদি কি থাকে প্রিপোজিশন, এখানে যে আন্ডারলাইন করা লাইনটা থাকবে তার আগেও যদি কি থাকে প্রিপোজিশন, জাস্ট আমি টেকনিক দিয়ে মনে রাখবো, পড়ার কোনো দরকারই নাই, এবং এরপরেও যদি কি থাকে প্রিপোজিশন, তখন সেটাকে আমরা কি বলবো প্রিপোজিশনাল প্রেস। বুঝতে পারলাম? তাহলে এখানে আন্ডারলাইন করা একটা অংশ থাকবে, সেই অংশের আগেও যদি কি থাকে প্রিপোজিশন এবং পরে যদি প্রিপোজিশন, তখন সেই আন্ডারলাইন করা পার্টটাকে আমরা কি বলবো প্রিপোজিশনাল প্রেস। এটা মাস্ট বি, এখানে যে আন্ডারলাইন করা ওয়ার্ডটা থাকবে তার আগে একটা প্রিপোজিশন পরে একটা প্রিপোজিশন থাকবে। তো আমি যদি একটা ওয়ার্ড লিখি, দেখো লিখলাম অন অ্যাকাউন্ট অফ, লিখলাম অন অ্যাকাউন্ট অফ, এর অর্থ হচ্ছে কারণে। তাহলে এই যে দেখো এটা একটা প্রিপোজিশনাল প্রেস, এর পূর্বে একটা প্রিপোজিশন সিঙ্গেল প্রিপোজিশন, এরপরেও একটা সিঙ্গেল প্রিপোজিশন, তার মানে কি এইটা প্রিপোজিশনাল প্রেস। কিভাবে বুঝতে পারবো? আন্ডারলাইন করা ওয়ার্ডের আগেও একটা প্রিপোজিশন থাকবে পরেও একটা প্রিপোজিশন থাকবে, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের প্রিপোজিশনাল প্রেস। তাহলে এইটার জন্য পড়ার দরকার নাই, আগে পরে প্রিপোজিশনাল প্রেস শেষ। তো এখন যদি আমরা কি করি, একটা উদাহরণ লিখি, তাহলে আমরা লিখতে পারি, দেখো ইন স্পাইট অফ হিজ রিসার্চ, ইন স্পাইট অফ হিজ রিসার্চ হি ওয়াজ আনহ্যাপি, হি ওয়াজ কি আনহ্যাপি। তাহলে এখানে দেখো আমরা যদি মিল করি, তাহলে এখানে দেখো আন্ডারলাইন করা ওয়ার্ড হচ্ছে আমাদের এই পার্টটা, তাহলে এখানে কি দেওয়া আছে দেখো ইন দেওয়া আছে, এখানে অফ দেওয়া আছে, তাহলে আগে পরে প্রিপোজিশন, দ্যাটস ওয়াই কি এটা হবে কি প্রিপোজিশনাল প্রেস। যদি আমি আরেকটা সেন্টেন্স লিখি, তাহলে আমরা আরেকটা কি লিখতে পারি, দেখো লিখলাম দেয়ার ইজ এ ফন্ট ইন ফ্রন্ট অফ মাই হাউস। তাহলে এখানে দেখো এখানে কি দেওয়া আছে যে ইন ফ্রন্ট অফ, তাহলে আগে কি আছে এই যে দেখো এখানে আগে একটা সিঙ্গেল প্রিপোজিশন পরে একটা প্রিপোজিশন, তার মানে প্রিপোজিশনাল প্রেস। তাহলে এটা পড়ারই দরকার নাই, আগে পরে প্রিপোজিশনাল প্রেস, আর আগে পড়লাম কি আমরা ভার্বাল প্রেস। ওকে, এখন আমরা একটা লিস্ট দেখি যে প্রিপোজিশনাল প্রেস হিসাবে কোন ওয়ার্ডগুলো বসতে পারে, তাহলে এটা একটু দেখে রাখলে খুব তোমাদের বেটার হবে। তো আমরা একটা লিস্ট দেখব, তাহলে দেখো আমরা প্রিপোজিশনাল প্রেসটাকে আরেকটু জানার জন্য আমরা এই লিস্ট মানে এই ওয়ার্ডগুলো মনে রাখতে পারি, যেটা কীরকম অ্যাকর্ডিং টু, বাই ডিন্ট অফ, বাই মিনস অফ, ফর দ্য স্যাক অফ, ইন এডিশন টু, ইন কোর্স অফ, ইন ফ্রন্ট অফ, ইন ফেভার অফ, ইন লিউ অফ, ইন অর্ডার টু, ইন রিগার্ড টু, ইন স্পাইট অফ, অন অ্যাকাউন্ট অফ, উইথ এ ডিউ টু। তাহলে এটা গুরুত্বপূর্ণ, এটা দ্বারা কোয়েশ্চেন আসে, উইথ এ ডিউ টু, এই যে উইথ এ ডিউ টু, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, এগুলো দিয়ে কোয়েশ্চেন আসে। পরে দেখো উইথ রেফারেন্স টু, তাহলে এগুলো দিয়ে কি কোয়েশ্চেন আসে, উইথ অ্যান আই টু, উইথ রিগার্ড টু। তাহলে এই লিস্টটা আমরা যদি একটু মনে রাখি, এটা আমাদের জন্য ভালো হয়। এমনি বোঝা যাবে যে প্রিপোজিশন যুক্ত থাকলে সেটা আমাদের কি হবে প্রিপোজিশনাল প্রেস। এখন আমরা পড়বো কনজাংশনাল প্রেস। তাহলে দেখো এখন আমরা পড়বো কি কনজাংশনাল প্রেস। কনজাংশনাল প্রেস এটাও খুব ইজি, এটাও বোঝা যাবে। তাহলে দেখো কোনো প্রেস যদি কনজাংশনের মতো কাজ করে তাদেরকে আমরা কি বলবো কনজাংশনাল প্রেস, অর্থাৎ একটা প্রেস থাকবে বাট সেই প্রেসটা কি হবে কাজ করবে অ্যাকর্ডিং কনজাংশন, অর্থাৎ কনজাংশনের মতো যদি কাজ করে দেন দিস ইজ কল্ড কনজাংশনাল প্রেস। তো আমরা একটা আগে উদাহরণ দেখি, যেমন লিখলাম হি, কি লিখলাম হি অ্যাজ ওয়েল অ্যাজ his কি friends, his friends কি was present here, was present here। তাহলে এখানে দেখো এটা কি আছে আমাদের একটা কনজাংশন, এটা কি আছে বলো একটা কনজাংশন। তাহলে যেহেতু কনজাংশন আছে তাহলে এই পেজটা আমাদের কি হবে কনজাংশনাল পেজ। আর এখানে was কেন দিলাম, কারণ এই কনজাংশনগুলো তার পূর্ববর্তী যে সাবজেক্ট থাকে সেই সাবজেক্ট অনুযায়ী কি ভার্ব গ্রহণ করে। তাহলে এখানে দেখো
এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, সেজন্য এখানে কি দিলাম আমরা সিঙ্গুলার বা ওয়াজ। তাহলে এইগুলো হবে কি আমাদের কনজাংশনাল ফ্রেজ, অর্থাৎ কনজাংশন দিয়ে যুক্ত থাকলে সেটাকে আমরা বলবো কনজাংশনাল ফ্রেজ। এখন এখানে আমি একটা লিস্ট লিখে দিব, সেটা তোমাদের অবশ্যই একটু পড়তে হবে, কারণ কি অনেক সময় কনজাংশনগুলো দেখে আমরা কনজাংশনাল ফ্রেজ বুঝতে পারি, আর না পড়লে একটু প্রবলেম হয় যে আসলে কনজাংশনাল ফ্রেজ হবে কি হবে না। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, কনজাংশনাল ফ্রেজ জানার জন্য আমরা একটু এখানে যে কনজাংশনগুলো লেখা আছে এগুলো একটু মনে রাখবো, তাহলে আমাদের জন্য একটু বেটার হবে। বিশেষ করে দেখো অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ পার অ্যাজ, অ্যাজ ওয়েল অ্যাজ, এটা দিয়ে কোশ্চেন আসে। অ্যাজ ওয়েল অ্যাজ এটা কনজাংশন, অ্যাজ মাচ অ্যাজ, তারপর হচ্ছে অ্যালং উইথ, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, এটা হতে পারে, তারপর হচ্ছে দেখো টুগেদার উইথ, এগুলো দ্বারা কোশ্চেন আসে। অ্যান্ড, এই যে অ্যান্ড, নট, তারপর নট অনলি বাট অলসো, এটা আমরা পারবো। লেস, ডট ডট দেন, সো দ্যাট, এই যে সো দ্যাট এটার মধ্যে দেখে রাখতে হবে। ইন অর্ডার দ্যাট, এগুলো দ্বারা কোশ্চেন আসে। অন অর রাদার হবে অন দ্য কন্ডিশন। তাহলে কনজাংশনাল ফ্রেজের জন্য আমরা অনেক সময় কনজাংশনটাই বুঝতে পারি না যে আসলে এটা কনজাংশন কি কনজাংশন না, সেজন্য আমরা ফ্রেজটাও ধরতে একটু প্রবলেম হয়। তো এই কনজাংশনগুলো আমরা মনে রাখবো। ওকে, আজকে আমরা লাস্ট টপিক পড়বো, সেটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ খুব সহজে আমরা পারবো, দেখলেই বুঝতে পারবো এটা কি হবে, পার্টিসিপল ফ্রেজ হবে। তাহলে এখানে দেখো আমরা পড়ে ফেলি পার্টিসিপল ফ্রেজ, খুব ইজি এটা একবার দেখলে আর কোনোদিনই পড়তে হবে না। পার্টিসিপল ফ্রেজ, তাহলে এখানে দেখো যে ফ্রেজ কি হবে, পার্টিসিপল দিয়ে শুরু হবে এবং বাক্যে পার্টিসিপল মতো কাজ করবে, তাদেরকে আমরা কি বলবো, পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই ফ্রেজটা কি করবে, বাক্যে পার্টিসিপলের মতো কাজ করবে। এখন আমরা কি জানি, পার্টিসিপল সাধারণত অ্যাডজেক্টিভের মতো কি করে, কাজ করে। তাহলে এটাও পার্টিসিপল ফ্রেজও কি করবে, অ্যাডজেক্টিভের মতো কাজ করবে। এখন দেখো পার্টিসিপল ফ্রেজ শুরু হবে পার্টিসিপল দ্বারা, কাজ করবে কি অ্যাডজেক্টিভের মতো। তো আমরা পড়ছিলাম পার্টিসিপল দেয়ার আর 3 টাইপস, মানে 3 ধরনের পার্টিসিপল থাকে। তো সেই 3 ধরনের পার্টিসিপল কি কি, একটা হবে কি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট, আর কি ছিল বলো ফার্স্ট, আরেকটা ছিল কি পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। তাহলে পার্টিসিপল ফ্রেজগুলো সিমিলারলি তাই হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ এবং কি পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে এই 3 পার্টিসিপলের ভিতরে তার যে ক্লাসিফিকেশন সেই অনুযায়ী আমরা প্রেজেন্ট পার্টিসিপল, ফার্স্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, এই 3 ধরনের পার্টিসিপল পাবো। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে, পার্টিসিপল ফ্রেজগুলো সবসময় কি হয়, নাউনের আগে বসে, নাউনের কি বসে, আগে বসে। অর্থাৎ দেখো এগুলো হচ্ছে আমাদের পার্টিসিপল ফ্রেজ, সেগুলো কার আগে বসবে, অলওয়েজ সবসময় কি বসবে, নাউনের আগে বসবে। এবং এই পার্টিসিপলগুলোর পরে কোনো না কোনোভাবে একটা নাউন চলে আসবে। তাহলে দেখো পার্টিসিপল ফ্রেজগুলোর পরে কোনো না কোনোভাবে কি চলে আসবে, একটা নাউন চলে আসবে, অর্থাৎ এই পার্টিসিপল ফ্রেজগুলো কি করবে, নাউনের আগে বসবে। ওকে, তাহলে এখন আমরা কি করি, জাস্ট উদাহরণ দেখবো আর দেখলেই বুঝতে পারবা। যারা পার্টিসিপলের ক্লাসগুলো দেখছো বা পার্টিসিপল ক্লিয়ারলি পারো, তারা দেখলেই বুঝতে পারবে এটা কি পার্টিসিপল ফ্রেজ। আর পার্টিসিপল আমরা ইলাবোরেটলি প্রিভিয়াস ক্লাসে পড়ছি। এখন দেখো, তাহলে এখানে যদি একটা উদাহরণ লিখি, লাউডলি নকিং, লাউডলি দেখো, লাউডলি নকিং at the gate, he demanded admission, he demanded কি admission। তাহলে এখানে দেখো এখানে একটা সেন্টেন্স লেখা আছে, লাউডলি নোকিং এট দ্য গেট, লাউডলি নোকিং এট দ্য গেট। তাহলে এখানে কি আছে, এই যে নোকিং আছে, সবার পিছনে কি, এই যে নাউন। তাহলে এখানে দেখো এটা আমাদের কি প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমাদের কি হবে প্রেজেন্ট পার্টিসিপল, সেজন্য এই ফ্রেজটা কি হবে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, প্রেজেন্ট পার্টিসিপল কি ফ্রেজ। এখন যদি আরেকটা উদাহরণ লিখলাম আই ফাউন্ড, তাহলে দেখো কি লিখলাম, আই ফাউন্ড দ্য ব্রোকেন চেয়ার, I found the broken chair। আমি কি করলাম, তাহলে এখানে দেখলাম এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট পার্টিসিপল, যে ব্রোকেন কি ফর্মে আছে, ফার্স্ট ফর্মে আছে এবং এটা কি ফার্স্ট পার্টিসিপল, সেজন্য এটি কি হবে ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ, ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। এটা ছিল কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এটা হবে কি ফার্স্ট পার্টিসিপল ফ্রেজ। কিন্তু আরেকটা সেন্টেন্স লিখি, সেটা কি লিখলাম দেখো, হ্যাভিং ইটেন রাইস, having eaten rice, he went to sleep, he went to
স্লিপ। তাহলে এখানে দেখো এটা কি আছে আমাদের, দেখলে আমরা বুঝতে পারি এটা আমাদের কি পারফেক্ট পার্টিসিপল, দ্যাটস ওয়াই এটা কি হবে আমাদের পারফেক্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে সব কিছুই আমাদের কি হবে পার্টিসিপল ফ্রেজ। তো আশা করি এটা বুঝতে পারছো। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। তো যারা ক্লাসগুলো দেখো বা ফলো করো তাদেরকে বলবো যেগুলো পড়ার পর বাসায় যাদের যে বই আছে সেই বই থেকে অবশ্যই কি এই রিলেটেড কোয়েশ্চেনগুলো কি সলভ করা। আর আগামী ক্লাসে আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা ফ্রেজ, নাউন, অ্যাডজেক্টিভ এন্ড কি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।